নমস্কার, এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে আমি পর্ণা সেনগুপ্ত রয়েছি আপনাদের সামনে। আজ আমরা যার সামনে বসে রয়েছি বা যার বাড়িতে বসে রয়েছি তাকে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার বললে খুব ছোট্ট পরিচয় দেওয়া হয়। একটা সময় ছিল, একটা দিন এমন গেছে যখন পুলিশ তার বাড়ির দরজায় ড্রিল মেশিন হাতুড়ি নিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছিল। একটা সময় এমন গেছে পরপর 5 দিনে তার বিরুদ্ধে 5টা মামলা হয়েছে। সেই শুদ্ধশীল ঘোষের সামনে আজ আমরা রয়েছি। আজ কথা হবে সরাসরি তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আপনাদেরকেও শুভেচ্ছা। আপনাদের দর্শক সমস্ত পশ্চিমবঙ্গবাসী হিন্দু সনাতনী সকলকে শুভেচ্ছা। আমরা অবশেষে স্বাধীনতা পেয়েছি। খুব ভালো সময় একটা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। ভালো সময়ের কথা একটু পরেতে আসি। আজ একটু তৃণমূল জমানার সময়কার কথাতে শুরু করি আলোচনাটা। এমন একটা সময় ছিল, এমন একটা দিন গেছে যে সময়ে পুলিশ আপনার বাড়ির দরজায় ড্রিল মেশিন নিয়ে হাতুড়ি নিয়ে দরজা ভাঙার চেষ্টা চলছে। কীরকম অভিজ্ঞতা ছিল সেদিন? দেখুন, এগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা ছিল যে রেকমেন্ডেশন বা রেকগনিশন। কেননা আমি যে লড়াইটা লড়তে নেমেছিলাম, যেটা অ্যাকচুয়ালি মিডিয়ার করার কথা, সরকার যেটা চাপতে চায় সেটাই তো খবর, তো মিডিয়া সেটা করছিল না। মিডিয়া সরকারের প্রচার করছিল, ফলে বাংলা এবং বাঙালি প্রচণ্ড রকম একটা অন্ধকারে ডুবে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আমি এই রাস্তাটা যখন বেছে নিয়েছিলাম, আমি মনে মনে একদম প্রস্তুত ছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে। সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। বরং শেষের দিকে হতো যখন অভিষেক ব্যানার্জি কোনো চিঠি পাঠাচ্ছে না, লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে না, তৃণমূল আমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করছে না, ভয় হতো যে আমার কাজের ইম্প্যাক্টটা কি কমে যাচ্ছে। বাট যেটা সত্যিই খারাপ ছিল সেটা হচ্ছে এটা পরিবারের উপর যেরকম নোংরামি আক্রমণ নেমে এসেছিলো। আমার 8 বছরের ছোট ছেলে, এরা রাজনীতি করতে গিয়ে, সেই নোংরামি করতে গিয়ে সে আমার 8 বছরের ছেলেটাকে অবধি ছাড়েনি। আমার স্ত্রী, এদের যারা হেনস্থা হয়েছে। এবং মানে একটা কথা যেটা সবসময় বুকে বাঁধে, কোনো কিছু হলেই তৃণমূলের তো একটাই অস্ত্র ছিল যে মমতা ব্যানার্জি একজন মহিলা, তাকে এটা বলা হচ্ছে, অথচ মহিলাদের কথা এরা ভাবেনি। মানে পুলিশের সেই দিনের কথা বলছেন, আমি একটা পার্টিকুলার জায়গা বলবো, কতখানি এরা নির্লজ্জ, কতখানি ছোট লোক, কতখানি অমানুষ, সেই জায়গা থেকে বুঝতে পারবেন। শফিকুল ইসলামের বাড়িতে যখন পুলিশ ঢুকেছিল, আপনারা জানেন একটা প্যাকেট ফেলে দেওয়ার চেষ্টা করছিল, এবং শফিকুল সেখানে একটা সিসিটিভি ছিল যেটাকে লাইভ করছিল, যেটা পুলিশ দেখে বলে ওইটা নিয়ে কোনো কেস দেয়নি। তো এই নচ্ছার পুলিশকে তো বিশ্বাস ছিল না। আমার বাড়িতে এবং গোটা বাড়িতে সিসিটিভি লাগানো আছে, এবং যে মুহূর্তে সকাল থেকে এসে পুলিশ ওই মানসিক চাপটা তৈরি করছে, তাণ্ডবটা করছে, 22টা পুলিশ অফিসার ঢুকেছে, তার মধ্যে 17টা মুসলিম অফিসার, নিচে 5 থেকে 7টা গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো এলাকাকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে। তো সেই জায়গায় অবভিয়াসলি আমি সিসিটিভি চালিয়ে দিয়েছি যে পুলিশ এলে কোনো রকম কিছু যাতে না করতে পারে। এইবার পুলিশ যখন ফাইনালি বিকেল 3টে 3:30 দিকে দরজা ভাঙতে শুরু করেছে, ও টেন্সড হয়ে গেছে, এবং বাড়ির যে পোশাক থাকে সেটা চেঞ্জ করে একটা চুড়িদার, যে এবার অ্যারেস্ট করবে কী করবে সেই জায়গা থেকে, তখন কিন্তু সিসিটিভি অন আছে। এবার ওরা আসার পর, পুলিশ আসার পর আমার সমস্ত গ্যাজেট নিয়ে গেল, মোবাইল থেকে আরম্ভ করে মাইক্রোফোন, কিচ্ছু ছাড়েনি। এবং সেটা সিজারিস ছাড়া। সিজারটিস দেয়নি। এবং ওর একটা মোবাইল আমি কিনে দিয়েছিলাম, সেটা মাস 3 পুরনো, ইএমআই তখনও শেষ হয়নি, সেটা অবধি নিয়ে গেল। আমার ছেলের যে ল্যাপটপ, সেটা অবধি নিয়ে চলে গেল। ঠিক আছে, এইবার ওরা আসছে আমার ওই যে সিসিটিভি যে পিডিআর বক্সটা আছে, ওটাকে টেনে ছিনে নিয়ে যাবে। হাত জোর করেছিলাম সেদিনকে যে দেখুন, আমার স্ত্রীর পোশাক বদল করছে, সেটা থেকে গেছে, এটা নিয়ে যাবেন না, এটা কোথায় যাবে, সেইটা অবধি এরা নিয়ে গেছে। এবং সেখানে কোনো সিজার লিস্ট দেয়নি। তাহলে কতখানি অসভ্য ছোটো লোক এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এদেরকে তাড়ানোর লড়াই ছিল। আজকে বাংলা এবং বাঙালি সেটা করেছে, বেঁচে গেছে। নাহলে গোটা বাংলার মা বোনেদের এরা এই হাল করে ছাড়তো। এবং আপনার ভিডিওতে আপনার কথায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার সেই পুলিশি সন্ত্রাসের কথা বারবার উঠে এসেছে, এবং আপনি নিজেও বলেছেন যে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা বিজেপির এই জয়কে আপনি নিজেও বারবার বলেছেন। মেমারির জয়, যেটা না উল্লেখ করলে বোধহয় এই ইন্টারভিউটা অসম্পূর্ণ। মেমারির জয় সেই কি আলোর ঝলক প্রথম? না দেখুন, মেমারির জয় সত্যিই একটা ব্যক্তিগতভাবে খুবই খুবই সন্তুষ্টি দিয়েছে। কেননা আপনি যেটা বললেন যে আমি তো পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলাম, সেখান থেকে ইউটিউবার হয়েছি এবং মানুষকে জাগানোর কাজ করেছি, কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই হিসেবে আমি কোনো দিন কাজ করিনি। তো আমার বন্ধু, প্রাণের বন্ধু মানব গুহ, সে যখন সেখানে সিদ্ধান্ত নিল যে রাজনীতি থেকে সে লড়াই করবে, রাজনীতির ময়দানে নেমে লড়াই করবে, এবং আমাকে আহ্বান জানালো যে তোকেও আসতে হবে, এই লড়াই একসঙ্গে করতে হবে। তো গিয়ে যেটা দেখেছিলাম যে খুব কঠিন একটা জায়গা। কেননা মেমারি সিটটা যদি আপনারা দেখেন,
21-এ যে নির্বাচন 23,000 সামথিং, মানে প্রায় 24,000 ভোটে আমরা হেরেছি। এবং তারপর যদি লোকসভা নির্বাচন দেখেন, সেখানে গিয়ে আমরা 30,000 ভোটে পিছিয়ে আছি। সব মোটেই সহজ লড়াই ছিল না। কিন্তু আমি ধন্যবাদ জানাবো মেমারিবাসীকে, আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টিকে মানব গুহর মতো একটা ভালো প্রার্থী দেওয়ার জন্য, সৎ রাষ্ট্রবাদী মানুষ, যেটা মানুষ প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করেছে। আমি ধন্যবাদ জানাবো মানব গুহকে, ওখানে কাজ করার জন্য আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। যেটা হয়েছে, দেখুন রাজনীতিতে অনেক রকম ব্যাপার থাকে, সেটা সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো সেখানকার কর্মীদের, মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে। প্রথম যেদিন গিয়েছিলাম, সত্যি কথা বলতে সাধারণ মানুষ আবেগে ভাসছে, কিন্তু মেমারি যে জিততে পারি, মেমারিতে যে পদ্ম ফুটতে পারে, এটা কিন্তু কারোর বিশ্বাস ছিল হ্যাঁ, না। মানে কারণ তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, সেখান থেকে পদ্মফুল ফোটানো এবং মানুষের সঙ্গে কথা বলে পালসটা কি বুঝেছিলেন? তারা কি পরিবর্তন চাইছিল? মানে কি বুঝেছিলেন, কি ইঙ্গিত পেয়েছিলেন? দেখুন, পরিবর্তনের কথা সকলেই বলছিল, হুম। এবং সামগ্রিকভাবে রাজ্যে পরিবর্তন হবে এটা সকলেই বলছিল। মেমারিতে ভালো ফাইট হবে এটাও বলছিল, কিন্তু জিততে পারি এই কথাটা কেউ ভাবতে পারছিল না। এবং তাদের দোষও নেই, তাদের মনে যে আতঙ্কটা কাজ করছিল। 2021-এর পর তৃণমূল তো সীমাহীন সন্ত্রাস করেছে, সেখানে মায়েদের দিদিদের সঙ্গে যে অবস্থা করেছে, সেখানে একজন ছিল ওখানে উজ্জ্বল, আমাদপুর অঞ্চলে 98টা কেস তার নামে, 98টা কেস। এবং এটা কিন্তু মেমারির ঘরে ঘরে ছবি, যারা বিজেপি করেছে, অনেক বিজেপি কর্মীর সঙ্গে সেখানে দেখা হয়েছে, যারা পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছে। রাতের গোপন মিটিং হয়েছে কলাবাগানের মধ্যে, আমবাগানের মধ্যে। তারা বলছে, দাদা আমাদের কিছু করার নেই, তৃণমূল যোগ না দিলে মরে যেতাম, এবারে আমরা ভোটটা দেব। এবং এই কথা বলতে বলতে একটা জিনিস বুঝেছিলাম, তখন আমি বলেও ছিলাম যে এবারে যে মেমারিতে ভোটটা হবে না, সেখানে যে তৃণমূলের ঝান্ডা নিয়ে চলছে, যে তৃণমূলের পোস্টার ব্যানার হচ্ছে, যে বিজেপিকে একদম যাতা করে গালাগাল দিচ্ছে, সে ভোটটা দেওয়ার সময় কিন্তু বিজেপি দেবে। এবং বাস্তবে সেটাই হয়েছে। কঠিন লড়াই ছিল, কিন্তু ছেলেরা ধীরে 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 কাজ করতে করতে বুঝেছে যে হ্যাঁ, কিছু তো একটা অঙ্ক চলছে, কিছু তো একটা হাওয়া চলছে। এবং ওখানে সবথেকে যেটা বড় ব্যাপার ছিল, ভূমিপুত্র বনাম বহিরাগতের লড়াই, হুম। এই ট্যাগলাইনটাই আমরা বলেছিলাম, মানুষ প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করেছে। আরও একটা ফ্যাক্টর কি কাজ করেছে সুদশীলদা, যে আপনার এবং মানব গুহের বিরুদ্ধে যে পুলিশি সন্ত্রাস বা এই যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বারবার, মেমারিবাসীর মনে কি সেটা কোথাও প্রভাব ফেলেছিল? হ্যাঁ, মানব বা আমার উপর পুলিশি যে অত্যাচার, হুম। সেটা তো ছিলই। এবং সাধারণ মানুষের উপর পুলিশি অত্যাচার, পুলিশের উপর একটা অসম্ভব ক্ষোভ ছিল মানুষের। এবং যে যদি জিতি আমরা পুলিশকেও দেখে নেবো, এরকম কথাবার্তাও কেউ বলেছে। তা আমি একটা কথা, যেটা আমার ভিডিওতেও বারবার বলতাম, মেমারিবাসীকেও সেই কথা বলেছি, যে দেখুন, পুলিশ সবাই খারাপ নয়, 95% পুলিশ ভালো। তো তাতে তারা তেড়ে এসেছে, তাদেরকে তখন বুঝিয়ে বলেছি যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিট, কালীঘাট, নবান্ন থেকে এই পুলিশি সিস্টেমটাকে কীরকম হারমাত বাহিনীতে পরিণত করেছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে কীভাবে পরিণত করেছে, প্রত্যেককে কীভাবে কোটা সিস্টেম দেওয়া আছে যে টাকা তুলতে হবে, তোমাদের পেটে লাথ মারার জন্য এরা বসে আছে। তো সেগুলো যখন মানুষ ধীরে 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 বুঝেছে। এবং সবথেকে বড় কথা, একটা কথাই বলেছি যে ভাই, এই রাগটা না 7টা সেকেন্ড তোমাদের দেখাতে হবে, বাকি অন্য সময় দেখিয়ে লাভ নেই। সেটা হচ্ছে যখন ইভিএমের সামনে দাঁড়াবে। তোমার সঙ্গে যা যা হয়েছে, তুমি একটা জিনিস শুধু চিন্তা করো, যে এরা যদি আবার আসে, সেই জায়গার কি কোনো পরিবর্তন ঘটাবে, নাকি সেটা ডবল অত্যাচার হবে? প্রত্যেকে বলেছে ডবল অত্যাচার হবে। এবং তাহলে ওই ইভিএমের সামনে দাঁড়াও, এই পণ নাও যে যদি মরে যাও, তোমার মরদেহটা অবধি ওই ইভিএমের সামনে যাবে, এখানে ভোটটা সঠিক জায়গায় দেবে। এটা হিন্দু সনাতনীদের শেষ বাঁচার লড়াই। এবং হিন্দু সনাতনী মানে কিন্তু আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি হিন্দু সনাতনী মানে একটা কনসেপ্টের কথা বলছি, যেটা আমরা সনাতনী রাষ্ট্র, সনাতনী ভারতবর্ষের কথা বলি। সেখানে কিন্তু হিন্দু মুসলিম এরকম ধর্মের ব্যাপার নেই। ফলে বহু মুসলিম আছে যারা কিন্তু ভোট দিয়েছে, বিশেষ করে মেমারিতে। তো আমি বলবো, যেমন একটা মজার কথা বলি, যেদিন আমাদের প্রচার শেষ হলো তার আগের দিন, মানে 26 এপ্রিল রাত্রে, তো গন্তার বলে একটি জায়গা আছে মেমারিতে, ওখানে বিশাল চণ্ডীর মেলা হয়। এবং গ্রামের দিকে ওরকম মেলা মানে হিন্দু মুসলিমের ব্যাপার নেই, তো সবাই আসে। তো আমি আর মানব রাত্রে প্রচার শেষ করার পর চণ্ডীমাকে প্রণাম করতে গেছি। তারপর দু বন্ধুতে একটু মেলাতে ঘুরছি, বাদাম টাদাম খাবো। তো একটি যুবক এগিয়ে এসে বলছে, জয় শ্রীরাম দাদা, আপনাকেই ভোট দেবো। তো মানব জড়িয়ে টড়িয়ে ধরলো। শেষে বলছে, আমি কিন্তু মুসলিম। আচ্ছা। তার মানে জয় শ্রীরাম, সনাতন, এই শব্দগুলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে কুৎসিত রাজনীতি করতো, মানুষ সেটাকে রিজেক্ট তখনই করে দিয়েছে। তো হিন্দু মুসলিম সবাই মিলে এটাকে দিয়েছে। এবং মানুষ এটাও বুঝেছে, যেটা আমরা বলছিলাম, যে দেখো ভাই, ডবল ইঞ্জিন হচ্ছে, রাজ্যে সরকার আসছে, এবার তোমরা সিদ্ধান্ত নাও যে মেমারিকে সেই ডবল ইঞ্জিনের অন্তর্গত করবে কি করবে না। কারণ এখানে যদি তৃণমূলের চোরচাট্টাগুলো থাকে,
তারা কিন্তু নিজেদের 25 বুঝে নিয়ে ক্যামাক্সটিতে 75 পাঠাবে, তোমরা যে অন্ধকারে ছিলে সেই অন্ধকারেই থাকবে। মানুষ সেটা বুঝেছে এবং দু হাত ভরে আশীর্বাদ দিয়েছে, তো হয়ে গেছে সব মিলিয়ে। আপনার ভিডিওতে পুলিশকে তৃণমূল জমানায় দলদাস, চটি চাটা বলে সম্বোধন করতে শুনেছি। এখন জমানা বদল হয়েছে, নতুন সরকার এসেছে, শপথ গ্রহণ হয়ে গেছে। এখন কি পরামর্শ দেবেন পুলিশি সংস্কারের জন্য? আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে নতুন সরকারকে? দেখুন, পরামর্শের অ্যাজ ইফ কিছু নেই, এটা তো একটা মিলিত প্রয়াস আমাদের সমগ্র রাজ্যবাসী হিসেবে, এবং সেই রাজ্যবাসীর পালসটা যে সরকার চালাচ্ছেন, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তিনি তো এখন রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকে বুঝতে হবে, এবং সেটা তারা কিন্তু খুব ভালোভাবে বুঝছে। যেমন যেদিনকে ফলাফল বেরোলো, সেদিনকে আমরা তখনও কাউন্টিং হলে আছি, কিন্তু মোটামুটি 12টা সাড়ে 12টার পর পিকচার ক্লিয়ার, তৃণমূল সব ভোকারটা হয়ে গেছে। কিন্তু কাউন্টিং সেন্টার মানে যে ক্যাম্পাসটা আছে ওটা ছেড়ে বাইরে যেতে পারছে না, ভয় পাচ্ছে যদি মারটার খায়। তো সেই অবস্থায় আমাদের কাছে খবর এলো, মোবাইল টোবাইল তো সব জমা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এলো, ওই তৃণমূলের সূত্রেই খবর এলো যে বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের উপর মারধর শুরু হয়ে গেছে। এবার যেহেতু আমাদের কাছে কোনো ফোন নেই, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, তো তারপরে এক আধিকারিক সাহায্য করলেন, মানব সরাসরি মেমারি থানাকে ফোন করলো এবং একটা কথাই বললো যে দেখুন, আমি এখনও কাউন্টিং সেন্টারে আছি, এখনও উইনিং সার্টিফিকেট পাইনি, কিন্তু ট্রেন্ড বলছে আমি জিতছি, তো আমি আপনাকে অনুরোধ করব, আপনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো যে আপনি কোনো রং দেখবেন না। যদি কোনো বিজেপির ছেলেপিলে বা কেউ বিজেপি সেজে কেউ যদি কিছু অন্যায় করে, কে কি দেখার দরকার নেই, অন্যায় করলে আপনার হাতে আইন আছে, আপনার হাতে ডান্ডা আছে, আপনি ব্যবস্থা করুন, কোন পথে করবেন আপনার ব্যাপার, কিন্তু এলাকায় কোনো অশান্তি আমরা চাই না। এবং তারপর যখন উইনিং সার্টিফিকেট পেয়ে রাত্রের দিকে এলাম, তখন সরাসরি আমিও পুলিশের সঙ্গে কথা বললাম। অত্যন্ত ভদ্রলোক মানুষ, প্রীতম বিশ্বাস। তো ওনার সঙ্গে কথা হলো যে কী ব্যাপার, বললো দেখুন কিছু কিছু জায়গায় মানুষের ক্ষোভ রয়েছে, আর কিছু কিছু জায়গায় এই তৃণমূলীরাই এখন সবথেকে বেশি গেরুয়া হাবিজ মেখে এখন তারা মস্তান হয়ে গেছে, তারা এটা করছে। তাই বললাম যে কোনো রকম কোনো রেয়াত করবেন না, বিশেষ করে খেয়াল রাখুন যারা বাড়ির সদস্য আছে। ধরুন কেউ একজন তৃণমূলের নেতা, সে খুব বদমাইশ, মানুষের খুব রাগ আছে, দু একটা চত্তাপ্পর দিচ্ছে, আপনি পৌঁছতে পৌঁছতে হয়তো হয়ে গেছে ঘটনা, কিন্তু তার বাড়িতে যেন অ্যাটাক না হয়। তার বাড়ির লোক তো মানুষ দিনের শেষে, এবং এই কালচারটাকে সরাতে হবে বলেই মানুষ ভোট দিয়েছে। সুতরাং সেই জায়গাটা করার কোনো দরকার নেই। এবং তারপর দেখুন একের পর এক ঘটনা ঘটে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে। যেমন আমি চন্দ্রদার মৃত্যুর কথা বলবো। চন্দ্রনাথ রথ খুব খুব প্রিয় মানুষ ছিল, খুব কাছের মানুষ ছিল। আমি নিজে ভাতৃবিয়োগের শোক পেয়েছি চন্দ্রের মৃত্যুতে, ফুঁসছিলাম। গোটা রাজ্য, গোটা বিজেপি, সাধারণ মানুষ সকলেই কিন্তু খুব ফুঁসছিল। একটা মুহূর্ত যদি দিত না, একটা মুহূর্ত যদি আটকে রাখা না যেত, এই তৃণমূলের যে লোকগুলো আছে যারা এত লাফালাফি করতো, যার পিছনে এখন পুলিশ নেই, মেরে ঠান্ডা করে দিত। কিন্তু সেই জায়গাটা পার্টি বলেছে, শ্রমিক ভট্টাচার্যদা, শুভেন্দু অধিকারী বাবু সকলেই কিন্তু বলেছেন যে না, ধৈর্যটা ধরো, এগুলো করতে হবে না। এবং তারপরই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যে পুলিশি সংস্কারটা উনি শুরু করেছেন, যেগুলো এই চটি চাটা দলদাস যাদেরকে বলতাম, দেখুন আমি যে ভুল বলতাম না আজকে প্রমাণিত, তাদেরকে সব ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে লোকজন কিন্তু একবারও বলছেন, আপনি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড যদি ফলো করেন, যে নতুন সরকার এসছে, এরা রাজনৈতিক প্রতিহিংসা করছে, সবাই বলছে যে একদম সঠিক সিদ্ধান্ত হচ্ছে। অর্থাৎ শুভেন্দুবাবু তিনি বাংলার পালসটা বুঝেছেন, তিনি বুঝেছেন এই চটিচাটা অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে হবে। এবং আরেকটা শব্দ অনুপ্রাণিত, পরিষ্কারভাবে বলেছেন এটা ব্যবহার করা যাবে না। সো জনতার সরকার হয়েছে, তারা কিন্তু এটা বুঝেছেন, এবং ডেফিনেটলি দলদাস হিসেবে পুলিশকে তারা ব্যবহার করছেন না, এটাই কাম্য ছিল। দেখুন আপনি রাজনীতি করতে এসছেন, মানুষের সুখ দুঃখে তার পাশে থাকবেন, কোথাও কোথাও আপনাকে কড়া হাতে সিদ্ধান্ত নিতে হবে, আইনকে মানে যারা ভাঙছে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র আপনার বিপক্ষে কথা বলছে সেই জন্য আপনার বাড়িতে পুলিশ এসে হেনস্থা করবে, আপনার কণ্ঠরোধের চেষ্টা করবে, এটা তো গণতন্ত্র হতে পারে না। যেমন আমি আপনাকে বলছি, চন্দ্রদার মৃত্যুর পর আমি এতখানি ভেঙে পড়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছিলাম, একটা লাইভ করেছিলাম যেখানে আমি সরাসরি প্রশ্ন তুলছি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, যে আপনি তো আমাদের চুপ করে থাকতে বলছেন, কিন্তু আর কতদিন হিন্দুরা চুপ করে থাকবে, কতদিন তাদের লাশের উপর রাজনীতি হবে। আমি সরাসরি সেই ভিডিওতে প্রশ্ন তুলেছি অমিত শাহজির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে। কই আমার বাড়িতে তো পুলিশ এসে কোনো হাঙ্গামা করেনি, আমাকে তো সেটা নিয়ে কেউ থ্রেট দেয়নি। সো এই কালচারটাই থাকা উচিত। এবং ডেফিনেটলি আবারও বলছি, যে যে জিনিসগুলো অন্যায়গুলো তৃণমূল আমলে হয়েছে, পুরো সিস্টেমটা তৃণমূলীকরণ করা হয়েছে, গুন্ডাকরণ করা হয়েছে, সেটার জন্যই তো মানুষ এদেরকে লাথ মেরে তাড়িয়েছে। আই রিপিট মাই ওয়ার্ড, লাথ মেরে তাড়িয়েছে। এটা শুধু রাজনৈতিক পরাজয় নয়, অনেক ক্ষোভ দুঃখ বঞ্চনার ফলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মাটিতে মিশিয়ে দেওয়ার যুদ্ধ এটা ছিল, এবং মানুষ সেটাই করেছে। সুতরাং এই নতুন সরকার
আশা করবো সেই ভুলগুলো করবে না, এখনো অবধি তো সেগুলো চোখে পড়ছে না, তারা সুন্দরভাবে চালাচ্ছে, এইভাবেই চলুক। নতুন সরকার এসেছে, আপনাদের প্রত্যাশার কথা বলেছেন, একটা নতুন দিন বদলের স্বপ্ন আপনারা দেখছেন, মনে করছেন যে সূচনা ভালো হবে এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেই একই আশা নিয়েই হয়তো দলবদল বা পালা বদলটা হয়েছে। তো তারপরেও একটা প্রশ্ন থাকছে আমার, সেটা হচ্ছে যে যখন আপনার উপরে বা আপনার বন্ধু মানব গুহর উপরে এই পুলিশি সন্ত্রাস চলছিল, তখন বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার নাম করে আহ, বারবার আপনার পাশে দাঁড়িয়েছেন। এটা কতটা অক্সিজেন জুগিয়েছিল আপনাকে সেই সময়? এটা অভূতপূর্ব আমি বলবো। দেখুন, অনেকেই আমাদের কমেন্টে লেখে, এখন আর লেখে না, লেখার সাহস নেই, তারা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, যে আমি বিজেপির দালাল, বিজেপির পয়সা দেয়, শুভেন্দু অধিকারীর পয়সা দেয়, সেই জন্য চলে। তো মমতা ব্যানার্জি তো এতবার আমার বিরুদ্ধে এত কেস করেছে, এত পুলিশ পাঠিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আমি সেই সব গাধাদের একটাই প্রশ্ন করতে চাই যে ভাই, আমার যদি 5 পয়সারও দুর্নীতি থাকতো না, মমতা ব্যানার্জি এতদিন আমাকে বাইরে রাখতো না। অভিষেক ব্যানার্জি যেরকম হিংসাপরায়ণ ব্যক্তি, আমাকে বাইরে রাখতো না। সুতরাং ওই দিকে কোনো রকম কোনো ব্যাপার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তৎকালীন মাননীয় বিরোধী দলনেতা, তিনি পাশে দাঁড়াচ্ছেন, এটা আমার থেকেও আমার পরিবারকে প্রচণ্ড মোরাল বুস্ট আপ দিয়েছে। আপনি চিন্তা করুন, যে দিনটার কথা বারবার উঠে আসে যে আমার বাড়ির দরজা ভাঙা হলো, আমার 8 বছরের ছেলেটা একদম ভয়ে গুটিয়ে গেছে, খুব স্বাভাবিক। পুলিশ এসে তাকে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে, ওই রকম শিশু বলে তারা ছাড় দেয়নি। আমার স্ত্রীও মানসিকভাবে একটু তখন বিপর্যস্ত, এবং সবথেকে বড় কথা, আমার ফোন টোন সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তো কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো জায়গা নেই। তো সেই অবস্থায় রাত্রি 1:30টার সময় আমার স্ত্রীর একটা সিমটা শুধু দয়া করে দিয়ে গেছিলো, সেটা একটা পুরনো মোবাইলে লাগানো ছিল। তো সেই নাম্বারে একটা ফোন এসছে, রাত্রি তখন 1:30টা। কে ফোন করেছেন? মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেদিনকে দিল্লিতে আছেন, অমিত শাহজির সঙ্গে তার বৈঠক আছে দিনভর, সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তিনি বিজি আছেন। কিন্তু তারপরে এই চন্দ্রর জন্য যে কাঁদছি, এই চন্দ্র কিন্তু খবর পাঠিয়েছে যে দাদা, শুদ্ধতার বাড়িতে এই হয়ে গেছে। এবং সব কাজ সেরে ফেলার পর রাত্রিবেলায় তিনি ফোন করছেন যে চিন্তা কেন করছেন, আমি তো পাশে আছি। এই যে পাশে আছি, এই যে মেসেজটা, আমার গোটা পরিবার তখন বুঝতে পারছে যে না, আমরা তো একা নয়। হ্যাঁ, লড়াই হবে, আইনি পথে লড়াই হবে, তার জন্য টাকা পয়সা খরচ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমি চোর ডাকাত নই। আমি দিনের শেষে একদম সগর্বে বুক ফুলিয়ে বেরিয়ে আসবো, এটা সকলেই জানে। কিন্তু ওই যে পিরিয়ডটা, ওটা টাফ। এই যে পাশে আছি, বা কোনো কিছু হলেই শুভেন্দুদা এইরকম একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে করুন না, পাশে আছি, এই বার্তাটা বারবার উনি দিয়েছেন। বা আবার কোনো সময় এরকমও হয়েছে, ওনার তো, উনি বলতেন যে মমতা ব্যানার্জি পাশের লোকটাও ওনার চেনা আছে, এবং সত্যিই সেটা ছিল। অনেক সময় আমরা দেখেছি যে পুলিশি সন্ত্রাস হবে, আমার উপরে অ্যাটাক হবে, বা গুন্ডা দিয়ে অ্যাটাক করানোর হবে, এই চন্দ্রের মাধ্যমে উনি খবর পাঠিয়েছেন, শুদ্ধ সাবধান হয়ে যাও, এই জিনিস হবে, বা একটু পরিবারকে সেফে রাখো। তো সেই যে জায়গাগুলো উনি করেছেন, এবং একজন প্রকৃত বিরোধী দলনেতা, শুধু আমাদের ক্ষেত্রে নয়, দেখুন রাজ্যে তখন যেই আক্রান্ত হয়েছে, যেমন আমি বলছি বকটুই কাণ্ড, বকটুয়ে যে পরিবারটি শেষ হয়ে গেল, তারা কিন্তু তৃণমূল, কিন্তু শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির আগে সেখানে ছুটে গেছে। একজন প্রকৃত বিরোধী দলনেতা কি হতে পারে, পশ্চিমবঙ্গ বহুদিন বাদে বুঝেছিল। কেননা তার আগে সূর্যকান্ত মিশ্র বলুন, তাকে তো ওই কিছু পিছনে কাদা ছিল, আমি আর সেই পুরনো কাদা ঘাঁটতে চাই না, কিন্তু কিছু কেসের কথা মমতা ব্যানার্জি বলেছিল, তিনি সেটিং অপোজিশন হয়ে গেলেন। আব্দুল মান্নান, পিছনে কাদা ছিল, মমতা ব্যানার্জির সঙ্গে এক স্টেজে উঠে গেলেন। কিন্তু শুভেন্দু অধিকারী একমাত্র দেখালেন যে অপোজিশন কি হতে পারে। কতবার ওনাকে সাসপেন্ড করা হয়েছে, কি করা হয়েছে, আটকানো যায়নি। তো এই পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে কিন্তু উনি সামগ্রিকভাবে মানুষের কাছে গেছেন, এবং বারবার বলেছেন, আমি বিরোধী দলনেতা, আমি কোনো রাজনৈতিক দলের নয়, আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর বিরোধী দলনেতা। সেই ভূমিকাটা অদ্ভুত, অনস্বীকার্য ছিল। এবং দেখুন, যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, এই কথাটা আমি বারবারই বলছি, সেদিনকে ভারতের হুজু, এক একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার কত গুরুত্বপূর্ণ মানুষ এসছেন, ভরা ব্রিগেড, সকলকেই মানুষ হই ধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছে। সব থেকে বেশি হই হলো মামা হিমন্ত বিশ্ব শর্মা, তারপর এলেন যোগীজি, একদম হিন্দু হৃদয় সম্রাট, নরেন্দ্র মোদীজি যখন এলেন, একদম মনে হচ্ছে কাঁপছে ব্রিগেড। এরপর যখন রাজ্যপাল শপথ গ্রহণ পাঠ করাচ্ছেন, আমি আর শুভেন্দুবাবু বলছেন আমি শুভেন্দু অধিকারী, ওই যে হই করে ভাইবসটা হলো, গোটা ব্রিগেড তখন থর করে কাঁপছে। মানে জনতার নেতা, জনতার হৃদয়ের নেতা, সেটা কিন্তু সারা ভারতবর্ষ সেদিনকে বুঝে গেল। এবং এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, শুভেন্দু বাবু এটা তার এতদিনের রাজনৈতিক লড়াইয়ে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তৈরি করেছেন। সুতরাং সেই জায়গাটা তো ভালো ছিলই, এবং সেই মানুষটাই যে আজকে গোটা পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিচ্ছে, আমরা যে সোনার পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি,
সেটার তিনি প্রধান রূপকার হতে যাচ্ছেন, এটা খুব ভালো লাগছে। যোগ্য হাতে দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি, এইটুকুনি বলা যায়। আর আরেকটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে যে যখন আপনার উপরে এই যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, পুলিশি সন্ত্রাস চলছে, তখন প্রথাগত কোনো সংবাদ মাধ্যমকে আপনার পাশে দাঁড়াতে দেখা যায়নি, অথচ আপনি নিজে একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি বা ইউটিউবাররা অনেক বেশি আপনাকে সাহায্য করেছে, বা সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত পাশে দাঁড়ানোর বার্তা ছিল আপনার জন্য। এই বিষয়টা কিভাবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, আবারও বলছি, আমার তো যে কাজটা করছি আজকে সেই কাজটা করার কথা ছিল না। আমি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। মাধ্যমিক যখন দিয়েছি গ্রামের স্কুল থেকে, কিন্তু ওই জামালপুর ব্লকের ছেলেদের মধ্যে হাইয়েস্ট নাম্বার আমার ছিল। তারপর ইঞ্জিনিয়ারিং করেছি, 17 বছর আইটি ফিল্ডে ছিলাম। তো এই পেশায় আমার আসার দরকারই ছিল না, কিন্তু এসেছিলাম কেন? একটাই কারণে, সংবাদ মাধ্যমের যে কাজটা সেটা সংবাদ মাধ্যম করছে না, করতে পারছে না। তারা চটি চাটা হয়ে গেছে। ফলে মানুষকে জাগাতে বাঁচাতে এই কাজটা করতে হবে। এবং আবারও বলছি, আমি নিজেকে সংবাদ মাধ্যম বা এসব কিছু ভাবি না। আমি এখনও সাধারণ মানুষ, একজন ইউটিউবার। কারণ আমার কোনো ওই প্রেস কার্ড, অ্যাক্রিডিটেশন কার্ড এসব কিচ্ছু নাই। তো সংবাদ মাধ্যম এটা করবে না, এটা তো স্বাভাবিক ছিল। তবে এই যখন ওই পুলিশি অত্যাচারটা হচ্ছে, এক লাইন হলেও কেউ লিখেছিল, এক লাইন হলেও কেউ বলেছিল। কিন্তু সাধারণ মানুষ তারা একদম সর্বতোভাবে পাশে ছিলেন। এবং যে সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আমরা যারা রাষ্ট্রবাদী ভাবনায় কাজকর্ম করি, আমরা বলতে পারেন নিজেদের প্রয়োজনই একটা কোথাও গিয়ে অলিখিত জোট বেঁধে ফেলেছিলাম। কেননা কী হচ্ছে, আজকে শফিকুলের বাড়িতে আক্রমণ হচ্ছে, কালকে মানব গুহর বাড়িতে হচ্ছে, তারপরের দিন সন্ময়দা হচ্ছে, তারপরের দিন রুদ্রদার হচ্ছে, তারপরের দিন রোজিনা হচ্ছে, তারপরের দিন অদ্বিতীয়া হচ্ছে, তারপরের দিন শুদ্ধশীল হচ্ছে। মানে যতজন আমরা সরকারের বিরুদ্ধে আওয়াজটা তুলছি, সরকার কিন্তু ভয় পাচ্ছে। আপনি ভাবুন, একজন ইউটিউবার, আমি ভিডিও করলে কত ভিউ হয়, কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ইনস্ট্রাকশন থাকছে, এদের প্রত্যেকটা ভিডিও মনিটর করো, এদের প্রত্যেকটা ভিডিওতে কোথায় খুঁত আছে সেটা দেখে এদেরকে কেস দাও, এদেরকে একটার পর একটা ফলস কেস ওই পাতাখোর গাঁজাখোরগুলোকে দিয়ে করিয়ে পুলিশকে দিয়ে এদেরকে হয়রানি করো। তার মানে কোথাও একটা ইম্প্যাক্ট হচ্ছে এবং মানুষও সেটা বুঝতে শুরু করেছে। ফলে আমাদের একে অপরের পাশে দাঁড়ানোটা খুব দরকার ছিল। এবং আবারও বলছি, আমাদের কোনো ইউনিয়ন নেই, কারুর নিউজ পলিসিতে আমরা কেউ কোনো দিন ঢুকিনি, কিন্তু কেউ বিপদে পড়লে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এবং পরবর্তীকালে হয়তো এই যাদের সঙ্গে চেনা পরিচিত ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গেছে, তার বাইরে গিয়েও অন্য কেউ আক্রান্ত হয়েছে। যখন সাংবাদিক সন্তু পান অ্যারেস্ট হন, তখন কিন্তু দেখুন, সন্তু পানের কথা তার সংশ্লিষ্ট চ্যানেল ছাড়া অন্য কেউ বলেনি, আমরা কিন্তু আওয়াজ তুলেছিলাম। যখন দেখবেন যে কোনো সোকল্ড ছোটোখাটো ইউটিউবার, মানে বা কন্টেন্ট ক্রিয়েটার, যারা হয়তো 10,000ও সাবস্ক্রাইবার নেই, কিন্তু দিনের শেষে সে তো মানুষ, যখনই কোথাও পুলিশি অত্যাচার এসছে আমরা কিন্তু আওয়াজ তুলেছি। এবং সরকার কিন্তু সেই আওয়াজটাকে ভয় পেত। যখন এই উত্তরের মনীন্দ্র, তখনও তো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সেইভাবে পপুলার ছিল না, কিন্তু তার গান ভাইরাল হলো, তাকে হ্যারাস করার চেষ্টা হলো, আমরা প্রতিবাদ করেছি। এবং এই প্রতিবাদটা, সম্মিলিত প্রতিবাদটাই ধীরে 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 কোথাও গিয়ে বলতে পারেন একটা গণ আন্দোলন তৈরি হয়ে গেছে। এবং আজকের এই যে পরিবর্তন হয়েছে, সেখানে খুব ক্ষুদ্র একটা বালির কণার মতো হলেও যে এই আমাদের মতো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারদের একটা অবদান আছে, মানুষ বলছেন। সুতরাং ভালো লাগছে সেই কথাটা। কিন্তু এই জোট বাঁধাটার দরকার ছিল, সেটাই আলটিমেটলি হয়েছে। কোন সংবাদ মাধ্যম বলেছে, কে বলেছে, এটা তখন ফ্যাক্টটা ছিল না মানুষ। রানী বাই বাই, হ্যাঁ, তো সেই হীরক রানী বাই বাই আলটিমেটলি হয়েছে। এবং আপনি যেটা বললেন, কোট আন কোট সোনার পশ্চিমবঙ্গ তৈরি হবে, সেই আশা আমরা রাখি আমাদের তরফ থেকেও, সাধারণ মানুষের তরফ থেকেও। অনেক ধন্যবাদ শুদ্ধশীলদা আমাদের সাথে কথা বলার জন্য। যদি এশিয়ানেট বাংলার দর্শককে কোনো বার্তা দিতে চান। দেখুন, আমি একটা কথাই বলবো, প্রথম কথা, হীরক রানী বাই বাই এটা আমার স্লোগান ছিল না, এটা শুভেন্দু অধিকারী বলেছিলেন। তো ওনার কথা ধার করেই সেই কথাটা বারবার ব্যবহার করতাম আমরা। এবং শুধু আপনার দর্শকদের নয়, আমি সামগ্রিকভাবে সবাইকেই একটা কথা বলবো, যে সোনার পশ্চিমবঙ্গ গড়ব, কিন্তু সেটা তো একদিনে তৈরি হয় না, সেটা তৈরি হতে সময় লাগে। একটা আপনার পুরনো পচে যাওয়া, ধসে যাওয়া বাড়ি আছে, সেখানে আপনি রাজপ্রাসাদ তৈরি করতে যাচ্ছেন, সুতরাং সেটার উপর রাজপ্রাসাদ হবে না। আগে সেই পচে যাওয়া, ধসে যাওয়া সিস্টেমটাকে ভেঙে গুঁড়িয়ে উড়িয়ে দিতে হবে, ভিতটাকে মজবুত করতে হবে, তারপর সেখানে ধীরে 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 কিন্তু সেই রাজপ্রাসাদটা তৈরি হবে। সুতরাং এখন প্রথম 2-2.5 বছর একদিকে যেরকম গড়ার কাজ চলবে, একদিকে ভাঙার কাজও চলবে। এই সিস্টেমের মধ্যে যে গুন্ডারা আছে, এই পুরো রাজ্যটাকে যারা জ্বালাচ্ছিল, তাদেরকে ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে বা ডিপোর্ট করা হবে।
সুতরাং সরকারকে প্রচণ্ড কড়া স্টেপ নিতে হবে, এবং যারা বিরোধী রাজনীতি করে তারা কিন্তু শয়তানি করে এটা নিয়ে মানুষ খেপানোর চেষ্টা করবে। এই জায়গায় আমাদের সাবধান থাকতে হবে। 2 নম্বর কথা, যখন ভিত খোঁড়াখুড়ি হবে বা এই ভাঙচুর হবে, প্রচুর ধুলো উড়বে। এমনি এমনি তো হয় না, তো সেটা নিয়ে হয়তো মানুষের অস্বস্তি একটু বাড়বে, কিন্তু সেটা যে আগামীর ভালোর জন্য হচ্ছে এটাকে মানুষকে বুঝতে হবে। এবং 3 নম্বর, যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাকে আমাদের মেনটেন করতে হবে। একটা সরকার বা একটা মুখ্যমন্ত্রী তিনি একা কিছুই করতে পারেন না যদি সামগ্রিকভাবে সবাই মিলে এগিয়ে না আসে। এতদিন অবধি যেটা হয়েছে, এটা জনতার সরকার হয়েছে, জনতার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তিনি জনতার ভালোর জন্য যে পদক্ষেপ করছেন সেটা গতকাল প্রথম দিনই একের পর এক কড়া পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই সরকারটা আমাদের সকলের, এই বাড়িটা আমাদের সকলের, যেরকম রক্ষা করি সেরকম সরকারটাকেও রক্ষা করতে হবে এবং এই ডেভেলপমেন্টটাকেও রক্ষা করতে হবে। সোনার পশ্চিমবঙ্গ কেউ একা বানাতে পারবে না, এটা আমাদের রাজ্য, আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে। প্ল্যাটফর্ম রেডি আছে, কিন্তু সেখানে আর কোনো যেন অপশক্তি না ঢুকতে পারে। সরকারের পাশে থেকে সবাই মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই বার্তা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সোনার পশ্চিমবঙ্গ হবে কিনা সে তো সময়ই বলবে, তবে আমাদের আশা থাকবে সুশাসন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির যাতে উন্নতি হয়, নারী নিরাপত্তার যাতে উন্নতি হয় সেদিকে সাধারণ মানুষ তাই চাইছেন নতুন সরকারের কাছ থেকে। আপাতত এইটুকুই, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।